ম্যাডাম, এখনো পর্যন্ত ওর শরীরের বিশেষ কোনো উন্নতি হয়নি। এটা হলো ওর রিপোর্ট। ওর তো এক হাতের আঙ্গুল খুব বাজেভাবে ভেঙেছে, মাথায় অনেকটা আঘাত লেগেছে, ব্লাডও তো জমে গেছে। যদি দুদিনে রিকভার না হয় তাহলে খুব প্রবলেম হবে। কিন্তু এখনো পর্যন্ত এই মেয়েটার ব্যাপারে কেউ কোনো খোঁজ নিতে আসেনি। খবর দেব তো কাকে দেব? কারণ কিছু ওষুধপত্র বাইরে থেকে আনাতে হবে, যেটা আমাদের এখানে নেই। আমি টাকা দিচ্ছি, তুমি আনিয়ে নাও। ওকে বাঁচাবার আমি সব চেষ্টা করব। ওকে। বাবা, এর মাথায় তো জল লেগেছে। একে হসপিটালে নিয়ে চলো। চলো 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 চলো, ওঠাও ওঠাও। আরে আপনি একটু বোঝার চেষ্টা করুন। না না ডক্টর, আমি ঘুমটা উঠাবো না, তাতে যা হয়ে যাক হোক। কিন্তু আপনি ঘুমটা না সরালে বুঝবো কি করে আঘাত কোথায় লেগেছে আপনার? আপনি একটা কাজ করুন, আমাকে খাবার একটা ওষুধ দিয়ে দিন, আমি ঘুমটা তুলতে পারবো না। ওষুধ আমি তখন দিতে পারবো যখন আমি জানবো কোথায় লেগেছে, কতটা লেগেছে। তাহলে আপনি ছেড়ে দিন, আমি চলে যাচ্ছি। কি ধরনের পাগলামো? তুমি জানো তোমার প্রাণও চলে যেতে পারে। বাঁচার হলে এমনিই বেঁচে যাবো। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন একটু। বাপরে, এই জন্যই মাথা থেকে কাপড় সরাতে চাইছিল না। এতে তো এমন কিছুই নেই যা দিয়ে ওই মহিলার পরিচয় জানতে পারা যায়। সারা শরীরে আঘাতের চিহ্ন, আর একটা আঙুলও বেঁকে গেছে।
না জানি কি অকথ্য অত্যাচার হয়েছে ওর উপর। যতক্ষণ না জ্ঞান ফিরে আসে ততক্ষণ বলা যাবে না ও আদেও বাঁচবে কি বাঁচবে না। আরে দিদি, আমাকে লেসনটা শেষ করতে হতো, আর তুমি সকাল সকাল আমাকে কাজের মেয়ে বানিয়ে ছেড়ে দিলে। দে আমার হাতে দে। এই নাও। তুইও না? নির্মলা মা, আসছি বাবা। শর্মা আঙ্কেল এসেছে। আসছি বাবা। এই শর্মা আঙ্কেল সকালবেলা কি করতে এলো? কি জানি, দেখে আসি। আরে বাবা, ও মা বাবার একমাত্র সন্তান, বোনের বিয়ে হয়ে গেছে, আরো সরকারি চাকরিও করে, দেখতেও খুব সুন্দর। আজমিরে ওর নিজস্ব বাড়িও আছে। তুমি এটা জেনো, নির্মলাকে যদি পছন্দ হয় তাহলে ও সেখানে রাজত্ব করবে। ভাই, যদি এরকম হয় তো তাড়াতাড়ি কথা বলো। আমি আমার দিক থেকে দেনা পাওনায় কোনো রকম খামতি রাখবো না। দেনা পাওনার ব্যাপারে সবই খেয়াল রাখবো, কিন্তু একটা সমস্যা আছে, বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে। নমস্কার আঙ্কেল। নমস্কার মা, সুখী হও। এত ভাবতে থাকলে ছেলে হাতের বাইরে চলে যাবে। ঠিক আছে, এই নিন। আগে তো কথা বলুন, আমার তরফ থেকে যতটুকু করার আমি করব। খেয়ে নিন। দিদি, কি হয়েছে? বাবা নয় বুঝতে পারে না, কিন্তু তোর কি হয়েছে? চিনিস না, জানিস না, মুখটা পর্যন্ত দেখিসনি, আর কিনা বিয়ে করতে রাজি হয়ে গেলি। 1970 হিরোইন নাকি তুই? তুই পাগল নাকি? তুই জানিস তো বাবা আমাদের কতটা ভালোবাসে, আর উনি যেই সিদ্ধান্ত নেবেন সেটা ভালোর জন্যই হবে। সেসব তো বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো কিছু ইচ্ছে অনিচ্ছে থাকা উচিত। তুই একটা কাজ কর, তুই বাবার কাছে যা, উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমি মেনে নেব। ওকে? দিদি, আজ থেকে 15 দিন পর তুই চলে যাবি, তারপর আমার কি হবে? মা তো নেই, আর বাবা আমার কোনো কথা শোনে না। একা একাই দিন কাটাতে হবে বাড়িতে। তোকে ছেড়ে আমি কি করে থাকবো দিদি? এখন তেলটা লাগাতে দিবি নাকি? হ্যাঁ, লাগিয়েই দে। আর কটা দিনই বা বাকি আছে, তারপর তো তুই বিয়ের মণ্ডপে বসবি, তোর বিয়ে হয়ে যাবে। যদিদং হৃদয়ং তব তদস্ত্র হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্ত্র হৃদয়ং তব। ওদের স্বার্থ বিশ্ববাস নমসলামহিতা অন্নমিচ্ছ প্রফুর্বং সংজায়ং প্রত্যাশ্রীজ। নাও, এবার দুজনে হাতে হাত রাখো। এবার বলো যে চিরকাল আমি তোমার হাত ধরে থাকবো, আমি সর্বদা তোমার হাত এভাবেই ধরে থাকবো, যাতে যোগ্য সন্তানের যোগ্য মাতা পিতা হতে পারি, আর কখনো একে অপরকে ছেড়ে যাব না, আলাদা হব না। স্বর্গে ইন্দ্র বরুণ সমস্ত দেবতার কাছে, সকল দেবতার কাছে গৃহস্থ জীবনের আশীর্বাদ চেয়ে নিচ্ছি, আশীর্বাদ কামনা করছি। এবার ওকে সিঁদুর পরিয়ে দাও। সুরিন্দর, দাঁড়া। ওর সুরিন্দর, চল আমার সাথে। তোমরাও চলে এসো। আর এই যে তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো।
বিয়ের মণ্ডপ থেকে এভাবে কি ওঠে নাকি? মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে। দেখুন, এগুলো আমার স্ত্রীর গয়না, যা আমার ছোট মেয়ের বিয়েতে দেব বলে রেখেছি। আরে এর দাম যত কমই হোক না কেন 3 লাখ টাকা তো হবেই। সে তো সব ঠিক আছে বেআই মশাই, কিন্তু বাকি 8 লাখ টাকার কি হবে? 6 মাসের মধ্যে সব দিয়ে দেব। শুনুন মশাই, আপনার সম্মান রাখতে এই বিয়েটা আমি হতে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন যে যদি টাকাটা ঠিক সময় মতো না পাই তাহলে কিন্তু মেয়েকে আমি আপনার কাছে পাঠিয়ে দেব। তারপর আপনার মেয়েকে আপনার কাছেই বসিয়ে রাখবেন। এমন ঘটনা কখনো ঘটবে না। উদয় আমার খুবই ভালো বন্ধু। সুরিন্দর, নে পাগড়িটা পরে নে। বিয়েটা তো আগে হয়ে যাক, তারপর দেখছি। আরে যা ভাই, না হলে রাত কেটে যাবে, আর রাতের জায়গায় তোকে দিনে ফুলসজ্জা করতে হবে। চলো ভাই, তোমরাও বাড়ি যাও, কাল দেখা হচ্ছে। সুরেন্দ্র। হ্যাঁ বাবা। দেখ বাবা, এই টাকা, জমি আর বউ আছে না, এই তিনটেকেই জোর করে হাতের মুঠোয় রাখতে হয়। আর যদি আজকে রাতে তুই ওকে একটু ধমকে ভয় দেখিয়ে জবরদস্তি করে নিজের মুঠোয় করে নিস না, তাহলে সারা জীবন তোর পায়ের নিচেই থাকবে। নাহলে তোকেই দেখবি নাকে দড়ি দিয়েও ঘোরাবে। এনে বাঘের বাচ্চার মতো খেয়ে নে। হ্যাঁ, এই নাহলে ছেলে। বেঁচে থাকো বাবা। আরে ঘোমটাটা তো সরাও, আমার কাছে লজ্জা পাচ্ছ কেন? এখন তো আমি তোমার স্বামী, শুনতে পাচ্ছ না? তোমাকে তো স্বর্গের পরীদের মতো দেখতে নয়। হ্যাঁ, তবে কাজ চলে যাবে মনে হচ্ছে তোমাকে দিয়ে। দেখো, বন্ধুরা এমনিতেই অনেক দেরি করিয়ে দিয়েছে, ভোর হয়ে যাবে, নাটক করো না। দেখো, এবার আমি রেগে যাব কিন্তু, আর যদি আমি একবার রেগে যাই না, এসব ন্যাকামো সহ্য করার লোক নই আমি, পুরুষ মানুষ আমি। আরে আমিও তো তাই বলছি, একবার ফুলসজ্জাটা করে নি, তারপর এমনিতেও তোমাকে কি আর সারাদিন কোলে নিয়ে ঘুরে বেড়াবো? তোমার এই যত ফালতু ন্যাকামো তোমার বাবাকে পার্সেল করে দাও, নয়তো বিনা টিকিটেই তোমাকে আমি বাড়ি পাঠিয়ে দেবো।
ম্যাডাম, এখনো পর্যন্ত ওর শরীরের বিশেষ কোনো উন্নতি হয়নি। এটা হলো ওর রিপোর্ট। ওর তো এক হাতের আঙ্গুল খুব বাজেভাবে ভেঙেছে, মাথায় অনেকটা আঘাত লেগেছে, ব্লাডও তো জমে গেছে। যদি দুদিনে রিকভার না হয় তাহলে খুব প্রবলেম হবে। কিন্তু এখনো পর্যন্ত এই মেয়েটার ব্যাপারে কেউ কোনো খোঁজ নিতে আসেনি। খবর দেব তো কাকে দেব? কারণ কিছু ওষুধপত্র বাইরে থেকে আনাতে হবে, যেটা আমাদের এখানে নেই। আমি টাকা দিচ্ছি, তুমি আনিয়ে নাও। ওকে বাঁচাবার আমি সব চেষ্টা করব। ওকে। সুরিন্দার, 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 একটু সরে এসো। আরে অভিনন্দন, চাদরে দাগ আছে, মানে হলো বিয়ে অবধি মেয়েটা কুমারী ছিল। সরো, এবার চান টান করে কাপড় বদলে কিচেনে চলে আয়। আমিও তো দেখি যে তোর মা মরার আগে তোকে কি কি শিখিয়েছে। এই চলো। নির্মলা মা, তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তোমরা? নমস্কার বেআই মশাই, আমি তো আপনার মেয়েকে খাইয়ে দাইয়ে মোটা তাগড়া করে দিয়েছি, কিন্তু আপনি কেন টাকা পাঠানোর কথাটা রাখলেন না? দেখুন, এবার ফসল উঠলে আমি পুরো টাকা আপনার মিটিয়ে দেবো, চিন্তা করবেন না। কথা তো হয়েছিল টাকা পাঠানো, আপনার ফসলের হিসেব নেওয়ার কথা ছিল না। এখন ভালো হবে এতেই যে আপনি টাকাটা পাঠিয়ে দিন, না হলে আপনার মেয়েকে আমি বাড়ি পাঠিয়ে দেব। বাকিটা আপনার মর্জি। হ্যালো হ্যালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছিস কেন? হ্যাঁ, এখানে এসে কি তোর বাপ কাজ করবে? চল যা কিচেনে। বাবা, কি দরকার ছিল এরকম একটা লোভী ঘরে দিদির বিয়ে দেওয়ার? আরে আমি কি করে জানবো যে এরা এত লোভী হবে? আমায় তো মিস্টার শর্মা বলেছিলেন যে ছেলেটি উচ্চ জাতের এবং ভালো বংশের, আর সরকারি চাকরি করে। আমি মানছি বাবা, কিন্তু এখন আর না উঁচু জাত বলে কিছু রয়েছে, আর না ওর সরকারি চাকরিটা। আমার তো ভয় হচ্ছে বাবা, যে দিদিকে ওরা আদেও ঠিক মতো থাকতে দিচ্ছে কিনা। বাবা, আমার মেয়ে কোথায়? চরিত্রহীন ছিল তোর মেয়ে, পালিয়ে গেছে ওর লাভারের সাথে। মিথ্যে কথা বলছো তুমি, সত্যি করে বলো আমার মেয়ে কোথায়? এইটা জানবার জন্যই তুই পুলিশের কাছে আমাদের নামে নালিশ করেছিলিস না? তাহলে তুই যা, ওদের গিয়ে জিজ্ঞেস কর। ওরাও সবাই তোমাদের সঙ্গেই যুক্ত, কিন্তু আমি জানি আমার মেয়ে এমন করতে পারে না। পাগল হয়ে গেছিস তুই। তোমার বিয়ে হয়েছে না ওই সুরিন্দারের সাথে?
কিন্তু তুমি কি জানো ওর এর আগে আমার মেয়ের সাথে বিয়ে হয়েছিল? আর তুমি যে মঙ্গলসূত্র পরে রয়েছ এটা এর আগে আমার মেয়ে পরতো। তুমি সুরিন্দরের দ্বিতীয় বউ। এই লোকগুলো আমাদের সবাইকে বোকা বানিয়েছে, কিন্তু সমস্ত সত্যটা আমি সবাইকে সামনে বলে দেবো। সমস্ত সত্যটা আমি সবাইকে জানিয়ে দেবো, সবাইকে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছিস? যা ভেতরে যা, গিয়ে জামা কাপড় কাচ। জ্বালাতন যত রাজ্যের। হ্যাঁ, এটা সত্যি, আমার আগেও বিয়ে হয়েছিল। তুমি তাতে কি করবে? ডিভোর্স দেবে নাকি বাপের বাড়ি চলে যাবে? বিয়ের আগে তো বলতে পারতে। শোনো, একটা নতুন কথা বলছি। তোমার সঙ্গে বিয়ের পরেও আমার অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, আর এর পরেও থাকবে। তোমার যা করার তুমি করে নাও। তাহলে আমাকে বিয়ে কেন করলে? আসলে অভ্যেস যাই হোক না কেন, রোজ রোজ বাইরে খেলে হজমের গন্ডগোল হয়, তখন বাড়ির ডাল ভাতের কথা মনে পড়ে, সেই জন্য। সরকারি চাকরি করি, যখন সরকারি কাজে বাইরে যাই তখন খাওয়া দাওয়াও তো বাইরেই করবো না। বুঝতে পেরেছো তুমি খাওয়া দাওয়ার মানে? ঠিক বুঝেছো। চলো বাড়ির খাবার খাওয়া। ছাড়ো। আরে খিদে পেয়েছে আমার। দেখুন, আমি তো 2 মাস আগেই আপনাদের 1 লাখ টাকা মিটিয়ে দিয়েছি, কিন্তু এবার তো ফসলে পোকা ধরে গেছে। আর এরকম আমার সঙ্গে শুধু হয়নি, সবাই এই অসুবিধার মধ্যে পড়েছে। তাই নাকি? 1 বছর হয়ে গেল আপনার বাহানা গেল না। না আপনার বাহানা শেষ হচ্ছে, আর না আপনি টাকা পাঠাচ্ছেন। দেখুন, সরকার থেকে যখনই ক্ষতিপূরণ পাবো আমি সব মিটিয়ে দেবো। যদি তাই হয় তাহলে আপনার বাহানা আপনার কাছেই রাখুন, কিন্তু এবার আমি সেই টাকার সাথে তার সুদও নেব। আর এবার সেই সুদ চোকাবে আপনার মেয়ে। আরে জামাই বাবা, এবার তুমি তোমার পিঠ ব্যথার জন্য কোনো ভালো ডাক্তার দেখাও। দেখাবো। এই বেচারির তো সারা দিনটাই আপনাদের সেবা করে কেটে যায় মনে হচ্ছে। আরে না গো বাবা না, আমি তোর খুব ভালো খেয়াল রাখি। যদি বিশ্বাস না হয় তাহলে দেখো। আরে বসো, আরে এসো। সারা দিন কাজ করে করে বেচারার হাত ব্যথা হয়ে গেছে। পুনাম, যা গিয়ে বৌদির জন্য খাবার নিয়ে আয়। আরে যা না, বসে আছে দেখো। এসো বৌমা, এসো এসো আমার সাথে, এসো এসো, বসো। আমিও বসে পড়ি। আরে কি রে, কোথায় গেলি? তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি না, তাই আমি ভাবলাম যে আজ থেকে আমিই তোমাকে খাইয়ে দেব। আপনি এরকম কেন করছেন? আমি এরকম করছি কারণ এতদিনেও তোর বাপ বাকি টাকাটা কেন পৌঁছলো না, তাই আমি ভাবলাম যে খারাপের সাথে সাথে একটু ভালো মানুষিও করি। আর আজ থেকে আমিই তোকে খাবার বেড়ে দেব, আর খাইয়েও দেব আমি। না না, আমি খাবো না। খাবি না মানে? এত মার মারবো যে বাপের নাম ভুলিয়ে দেব। মাও না, কত আইডিয়া আছে মায়ের কাছে। আরে কপাল ভালো তোমার যে মা নিজের হাতে যত্ন করে তোমাকে খাওয়াচ্ছে। চুপচাপ খেয়ে নাও, না হলে আমি চপ্পল দিয়ে চামচ বানাবো আর সেই চামচ দিয়ে খাওয়াবো তোমায়। আজকের পর থেকে যতদিন না তোর বাপ বাকি টাকাটা পাঠাচ্ছে, ততদিন তোকে থালায় নয় এই মাটিতেই খেতে দেব, আর তোর বাপের সাথে কথা বলতেও দেব না। আর আজকের পর থেকে এ তেল সাবান কিচ্ছু পাবে না, তবে যদি তোর বাপ টাকা দেওয়ার কথা ভাবে। নে গেলে বাপ, আমি না। খা বলছি।
হ্যালো, শশ্রী, আরে দিদি তুই কেমন আছিস? এতদিন ধরে ফোন কেন করিসনি? আমি খুব বিপদে আছি। সমস্যার মধ্যে? আরে কিন্তু কি হয়েছে, কিছু বলবি তো আমায়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গেলছিস কি? হ্যাঁ কি? হ্যাঁ, এখানে এসে কি তোর বাপ কাজ করবে? যা বলছি কিচেনে। আমাকে এখান থেকে নিয়ে যা। দিদি তুই ওদেরকে এত ভয় কেন পাচ্ছিস? প্রতিবাদ কেন করছিস না? দেখ দিদি, তুই ওই লোকগুলোকে একটুও ভয় পাস না। কোনো দরকার নেই এসব সহ্য করার। এই মেয়ে, তোর এসব কুবুদ্ধি তোর নিজের কাছেই রাখ। তোর শ্বশুর বাড়ি গিয়ে তখন কাজে লাগাস। একদম ঠিক। আরেকটা কথা আপনিও কান খুলে শুনুন, যদি আমি পুলিশের কাছে রিপোর্ট করি না যে আপনারা পণের জন্যে আমার দিদির ওপর অত্যাচার করছেন, তাহলে মনে রাখবেন জামিন দেওয়ার জন্যও কাউকে পাবেন না। কথাটা বুঝলেন? ব্যাস। এই মেয়ে, কান খুলে শুনে রাখ। একে তো তোর বাপটা চোর, তার ওপর তুই গলার জোর দেখাচ্ছিস। এবার দেখ এই শান্তি ঠিক কি করে। হ্যালো হ্যালো হ্যালো, এই দেখো তোমরা, আপনারা দেখুন। ভগবান, কি হয়ে গেল? দেখলেন আপনারা? দেখলেন কি রকম চরিত্রহীন মহিলা? হে ভগবান, তুমি কি সর্বনাশ করলে? দেখছেন তো দাদা, আমার ছেলেটাকে কিভাবে ঠকালো মেয়েটা। এবার কি করবো আমি? হে ভগবান। চক্কর চলছে তোমার? কার সাথে? সত্যি কথা বলো। এই লোকটা। আমি জানি না, আমি কিছুই করিনি। আর কত মিথ্যে বলবে? ঠকিয়েছো তুমি আমাকে, না ঠকিয়েছো। না, প্লিজ বিশ্বাস করো আমার। বলে ফেলো
নয়তো আজ মেরেই ফেলবো তোমাকে। কার সাথে বলো? আমি কিচ্ছু জানি না। বলো। ছি 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 ছি, কি নোংরা মেয়ে রে বাবা। নারী জাতির কলঙ্ক এ। এবার আপনারই বলুন দাদা, এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? ব্যাস, ওর একটাই শাস্তি, এর কপালে আপনি লিখে দিন যে আমি চরিত্রহীনা, আর একে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিন, যাতে ওর বাবা ভালো করে টের পায় যে কেমন মেয়ে জন্ম দিয়েছে। না, ছেড়ে দে, যা গিয়ে ছুরি নিয়ে আয়। না মা, প্লিজ। কিসের প্লিজ? ওই তো দাদারা বলে না, যে তোর কপালে চরিত্র লিখে দিতে। আমি কি করব? কেন টাকালি? মা আমি কিচ্ছু করিনি মা, মা আমি কিচ্ছু করিনি। না না, প্লিজ প্লিজ। নে শুরু কর বাবা। পুরো 3 দিন বাদে আজ তোমার জ্ঞান ফিরল। কে তুমি? ভয় পেও না, আমরা সবাই তোমার সাথে আছি, তুমি কিন্তু একলা নও। ভয় পেও না, বলো কে তুমি? তোমার সঙ্গে বিয়ের পরেও আমার কারুর সঙ্গে সম্পর্ক চলছে, আর এর পরেও চলবে। ব্যাস, ওর একটাই শাস্তি, এর কপালে আপনি লিখে দিন যে আমি চরিত্রহীনা। দিদি, মা আমার, দিদি, মা মারে। দিদি, এইসব কি হয়ে গেল দিদি? না দিদি, একদম কাঁদবি না, তুই কাঁদিস না দিদি। আমি ওদেরকে ওদের শাস্তি দিয়েই ছাড়বো, আমি ছাড়বো না ওদের। ওরা যা করেছে তোর সঙ্গে ঠিক করেনি,
শাস্তি তো অবশ্যই পাবে। না না, তুই একদম চিন্তা করবি না, একদম চিন্তা করবি না দিদি, সব ঠিক হয়ে যাবে। বিয়ের পর ওরা পণের জন্য আমার মেয়েকে খুব অত্যাচার করত, আর আমি যখন প্রতিবাদ করার চেষ্টা করি তখন একদিন মেয়ের একটা নোংরা ছবি পাঠিয়ে দেয় আমার কাছে, আর বলে যে ওর লাভারের সাথে নাকি সোনা গয়না নিয়ে পালিয়ে গেছে। যদিও আমি জানি যে আমার মেয়ে এমনটা নয়। আমি পুলিশের কাছে রিপোর্টও লিখিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এই ছবিটা কার? এটা আমার মেয়ে উপাসনা, সুরিন্দরের প্রথম বউ। কিন্তু এই যে গয়নাটা পড়ে আছে সেটা আমি ওই বাড়িতে দেখেছি, আলমারিতে রাখা আছে। আমি জানতাম ওরা মিথ্যে বলছে। আঙ্কেল, একটা কথা বলুন। হ্যাঁ আপনার কাছে ওই ফটোটা আছে যার মাধ্যমে ওরা আপনার মেয়েকে বদনাম করেছে? হ্যাঁ আছে। একটু দেখাবেন? হ্যাঁ। আমার সাথে যে লোকটার ছবি ছিল তার পিঠেও এরকমই একটা তিল ছিল, কিন্তু আমি জানি না যে এটা কখন কিভাবে তুলেছে। দিদি, একটা কথা বল, তুই বাড়ি থেকে বাইরে কখনো গেছিস? না তো। আর বাড়িতে কেউ না কেউ সবসময় থাকতো, তাই তো? হ্যাঁ, বাড়ি কখনো ফাঁকা থাকতো না। তাহলে একটু মনে কর এটা কে হতে পারে। আর হয়তো এটাও হতে পারে যে এটা বাড়িরই কোনো সদস্য। এই বেচারির তো সারা দিনটাই আপনাদের সেবা করে কেটে যায় মনে হচ্ছে। এটা তো রতন, সুরেন্দ্রের জামাই বাবু। কিন্তু আমি এটা জানি না যে এটা কখন কিভাবে তুললো, আমি কিচ্ছু জানি না। আমি দেখছি। তুই আবার এসেছিস? তোর সাহস হলো কি করে আমার বাড়িতে আবার আসার? আমি জেনে গেছি যে আমার সাথে যে ছবিটা ছিল সেই লোকটা কে। আমি চাই না যে পুনমের জীবনও নষ্ট হোক, কিন্তু আপনারা যদি আমাকে বাড়ি থেকে বার করে দেন তাহলে আমি সব কিছু পুলিশকে গিয়ে বলে দেব। বৌমা, বলুন মা। তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পারি তোমার তো কোনো দোষ ছিল না, সব দোষই তো ওই রতনের। আমার খুব খারাপ লেগেছে, কিন্তু কি করি বলো তো? এখন যদি রতনের কিছু হয়ে যায় তাহলে পুনমের সংসারটা তো ভেঙে যাবে। কিন্তু এবার তোমায় কথা দিচ্ছি তোমার সাথে আর এরকম হবে না। বৌমা, তুমি এই কথাটা আর কাকে কাকে বলেছো? কাউকে বলিনি মা, না বাবাকে না বোনকে। যদি ওরা জানতে পারতো তাহলে পুলিশের কাছে চলে যেত। ভালো কথা। তার মানে হলো এটাই যে এবার আমরা যদি তোকে মেরে ফেলি তাহলে তো এই রহস্যটা তোর সাথেই শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বল, তুই কি জানিস যে এসব তোর সাথে কি করে হলো? আমি বলছি।
সব কাজ হয়ে গেছে। আরে শাশুড়ি মা, আপনার ওষুধের নেশাটাই এমন ছিল ও টের পর্যন্ত পায়নি ও আমার সাথে আছে নাকি সুরিন্দারের সাথে আছে। আর যতক্ষণে ওর জ্ঞান ফিরবে কিছুই মনে থাকবে না যে ওর সাথে কি হয়েছিল। কে কেমন লাগলো? এভাবেই আমরা সুরিন্দারের প্রথম বউকেও ফাঁসিয়েছিলাম। এই সব প্ল্যান আমার। নে, তোকেও এবার সেখানেই পাঠাবো যেখানে সুরিন্দারের আগের বউকে পাঠিয়েছি। দাঁড়াও। দিদি, ক্যামেরাটা কোথায়? এবার এই প্ল্যানটা আমাদের ছিল, কারণ আমরা জানতাম যে তোমরা আবার কোনো একটা প্ল্যান করবে, আর সেই জন্যই এবার ক্যামেরা আমরা ফিট করেছি। আর বাইরে থেকে তোমাদের একটা একটা কার্যকলাপ দেখছিলাম। এটাই সেই ক্যামেরাটা। এটাই হলো সেই ক্যামেরা যেটা বাইরে থেকে আমরা ফোন দিয়ে কানেক্ট করে রেখেছিলাম, যাতে তোমাদের সবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারি আর অ্যারেস্ট করতে পারি। নিয়ে চলো এদের সবাইকে পুলিশ স্টেশন।